নিয়ন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এক বছরের মধ্যে ধাপে ধাপে শেষ করা হবে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা সহ 5 স্তরের স্থানীয় নির্বাচন, জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বলেন, বড় দল হিসেবে সিটি সহ স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত আছে বিএনপি। 18 মে দেশের 13তম এই সিটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীনকে। মঙ্গলবার তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন। প্রতিমন্ত্রী বলেন, সব সিটি নির্বাচন একসাথে হবে। এছাড়া ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ এবং পৌরসভা সহ স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন হবে 1 বছরের মধ্যেই। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। পটুয়াখালীর বাউফলে একটি সেতুর সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে হট্টগোলের মধ্যে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ঘটনাটি পটুয়াখালীর বাউফল উপজেলার। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সেতু মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগা প্রান্তে মঙ্গলবার সমাবেশের আয়োজন করেন সেখানকার পটুয়াখালী 2 আসনের জামায়াতের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং তার অনুসারী। সেই মঞ্চের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির নেতাকর্মীরা। দুমকি থেকে বগা যেতে ফেরিতে চড়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্থানীয় 2 সংসদ সদস্য। ব্যানারের খবর ছড়িয়ে পড়লে সেই ফেরিতেই এক দফা বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ফেরি থেকে নামার পর 2 পক্ষ মুখোমুখি অবস্থানে নিয়ে স্লোগান দিতে থাকে। সেখানেও আরেক দফা হাতাহাতিতে জড়ায় তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রীসহ স্থানীয় 2 সংসদ সদস্য। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে বিচার বহির্ভূত কোনো কিছুর মুখোমুখি হবেন না। তার প্রতি সরকার ইনসাফ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই প্রসঙ্গে কথা বলেছেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র্যাব বিলুপ্তির দাবি ছিল বিএনপির। সরকারে এসে নিজেদের সেই দাবি থেকে বিএনপি সরেনি বলেও জানান তথ্য উপদেষ্টা। বলেন, জবাবদিহিতার আওতায় আনতে র্যাব নিয়ে নতুন আইন হচ্ছে। ইঙ্গিত দেন র্যাবের নাম পরিবর্তনের। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের অরাজকতা নিয়ন্ত্রণে কমিশন গঠনের প্রস্তাবনা জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রেও আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। সেখান থেকে যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। জমিজমা সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে প্রচলিত আইনের বাইরে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার থেকে শুরু হয়েছে 3 দিনের ভূমি সেবা মেলা। রাজধানী তেজগাঁওয়ের ভূমি ভবনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নাগরিক সেবা সহজতর করতে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সহায়তা সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এবারের ভূমি সেবা মেলার প্রতিপাদ্য জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, কেবল জমি জমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়েই জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার। প্রধানমন্ত্রী বলেন, এ কারণে নির্বাচনী ইস্তেহারে প্রতিটি ওয়াদা বাস্তবায়নে মনোযোগ দেওয়া হয়েছে। প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে।
দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। মঙ্গলবার হাম এবং উপসর্গে সারা দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় 3 জন এবং সিলেটে প্রাণ গেছে 3 শিশুর। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় হাম উপসর্গে মারা গেছে আরও 5 জন। সিলেটে 24 ঘন্টার মধ্যে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম উপসর্গতে মৃতের সংখ্যা দাঁড়ালো 140 জনে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে হাম উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও 1 জনের। একটা সিটের উপরে 3 জনও থাকতেছে, 2 জন থাকতেছে। ঠিক পাইতেছি না, বসার জন্য ভালো পাইতেছি না। এক সিটে 3 জন 4 জন করে বসতে হয়। আমরা গরিব মানুষ, অত টাকা পাইতাম হয়ে যাবে, কবে যাইমু আর একবার কবে আইমু, এগুলোই চিন্তা করতেছি। আসার পরে আমরা সাতক ডাক্তার দেখাইছি, দেখানোর পরে কমছে না। হামে শিশু মৃত্যুর ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এছাড়া হামে মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের গৃহীত পদক্ষেপ আদালতকে জানানো হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ আলাদা 2 রিট পিটিশনের শুনানি শেষে রুল জারি করেন। পরে এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের আদেশগুলো হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক। রাজধানীর গুলশান বনানী বাড়িধারা লেকের উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমিকম্প সহ বড় দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসকে আরও আধুনিক এবং সমন্বিত বাহিনী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে পূর্বাঞ্চল এলাকায় ফায়ার সার্ভিস সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং আধুনিক সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে। বিভিন্ন অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে তাদের পেশাদারী মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রম জাতি রাস্তা অর্জন করেছে। সকল দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এই প্রতিষ্ঠানটি আমাদের নিকট একটি গর্বের বাহিনী হিসেবে স্বীকৃত। এদিকে সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা যদি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে জনগণকে নিয়েই প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন পাটোয়ারি। তিস্তা সহ ভারতের সাথে পানি বন্টন নিয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের জনগণ নদীতে পানি চায়। মুখ্যমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদেরকে দায়িত্ব দেখ, আমরা হলো সীমান্ত হত্যা বন্ধ করব। বাজেট এলেই জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে পড়ে। বাজেট আসে যায় কিন্তু কিছুই পরিবর্তন হয় না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজকে বাজেট আসা মানেই জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে পেরেশান হয়ে যাচ্ছে। এজন্য কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, শিক্ষকের বাজেট, সব বাজেটকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমাদেরকে দেখতে হবে জনগণের কল্যাণের জন্য কতটুকু কি করা যায়, এটাই আমাদেরকে দেখতে হবে। নতুন ভিসির নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। তবে মূল ফটকে কড়াকড়ি কিছুটা শিথিল থাকায় ক্যাম্পাসে প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারী। নতুন ভিসি নিয়োগ বাতিল করে 2000 শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ করা সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। ভিসি নিয়োগকে কেন্দ্র করে রোববার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনের নামা শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলছে শিবির।
কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে খুলনার দৌলতপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল 10:30 থেকে বেলা 12:30 পর্যন্ত খুলনা যশোর মহাসড়কে অবস্থান নেন তারা। দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি হয়। শ্রমিকরা বলেন 2025 সালে 8 সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ষড়যন্ত্রমূলকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে খুলনার 25টি সহ সারা দেশে 40টি জুট প্রেস বন্ধ হয়ে যায়। 9 মাস ধরে শ্রমিকরা কর্মহীন অবস্থায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং বকেয়া বেতন পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। ওইদিকে বিক্ষোভ কর্মসূচি চলার সময় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন BJA ভবনে ভাঙচুর করা হয়। পরে BJA নেতারা সংবাদ সম্মেলনে বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে পাট শিল্প ধ্বংসের মুখে পড়বে। যেই কর্মে দ্বারা আজকে আপনার বাংলাদেশের শিল্পপতি, আপনি সেই কাঁচা পাট রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দিচ্ছেন, এর কারণটা আমি আপনাকে বলে দেব। বশিরউদ্দিন আহমেদ 40,000 শ্রমিক এবং 40,000 শ্রমিকের সাথে আরো ফ্যামিলি মেম্বার আছে। এদের করুণ অবস্থা খারাপ, আমাদের পেট দেয়ালের সাথে ঠেকে গেছে। গত 8 মাস একটি পাটের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, শর্ত আরোপ করেছে। যে শর্তের কারণে পাট রপ্তানি করা আমাদের পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়েছে। শ্রমিকদের 9 মাস কাজ দিতে পারি না, এতে শ্রমিকরা অসন্তোষ এখন হাইপে ফুলে উঠছে। র্যাগিং কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশল বিভাগ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে র্যাগিং কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। EEE বিভাগের শিক্ষার্থীদের দাবি, সোমবার তাদের কিছু শিক্ষার্থী জুনিয়রদের নিয়ে বসেছিল। এ সময় ফলিত রাসায়নিক বিভাগের এক ছাত্র তাদের ছবি তুলে র্যাগিংয়ের ঘটনা ঘটছে বলে প্রশাসনকে জানায়। এ নিয়ে 2 বিভাগের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। পরে প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গণমাধ্যমকে আধুনিক কমিশনের আওতায় আনতে পারলে কোনো পক্ষই কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না, তেমনি মালিকপক্ষ কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারবে না। দুপুরে DRUতে এই কথা বলেছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সাংবাদিকদের বেতন ভাতা দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে দয়া করে গণমাধ্যমের অনুমোদন দিবেন না। যখনই আমরা এটাকে একটা আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে বিধিবিধান এবং নিয়মিতের মধ্যে নিয়ে আসতে পারবো, তখনই কোনো পক্ষই কোনো পক্ষকে এক্সপ্লয়েট করতে পারবে না। মালিক তেমনি সাংবাদিকদেরকে ব্যবহার করতে পারবে না। প্রত্যেককেই কোনো না কোনো একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, সরকার সহ। ঢাকা শহরে হকারদের জন্য ফুটপাত বরাদ্দ দেয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ভীষ্মদেব চৌধুরী এবং বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার 2 সিটির প্রশাসক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026-এর হকারদের ফুটপাত বরাদ্দের ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মোহাম্মদ শোয়েবুজ্জামান। পরে রিটকারী আইনজীবী বলেন, নীতিমালা যে অংশটি ফুটপাত বরাদ্দের কথা বলা হয়েছে সেটি সংবিধানের ধারা 21 এবং 36-এ প্রদত্ত জনগণের মৌলিক অধিকার ও অবাধ চলাচলের অধিকারকে লঙ্ঘন করে। সংবিধানের যে আমাদের ফ্রিডম অফ মুভমেন্ট দিছে, এই যে ফ্রিডম অফ মুভমেন্ট লঙ্ঘন করে ঢাকা শহরে যে ফুটপাত এবং রোডে হকারদের রাস্তা বরাদ্দ করা হয়েছে, এটাকে আমরা চ্যালেঞ্জ করছি এবং কোর্ট সন্তুষ্ট হয়ে, আমাদের বক্তব্য সন্তুষ্ট, আমাদের যে প্রেয়ারে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন। আমরা স্বাগত, আপনারা দেখছেন সব খবর। আর্থিক অনটনের কারণে সপরিবারে আত্মহননের পথ বেছে নিয়েছে মাদারীপুরের একটি পরিবার। বাসা থেকে স্বামী, স্ত্রী এবং শিশু সন্তানের মরদেহ উদ্ধারের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রশিদ জানান, বছর 2 আগে চিন্ময়ের সাথে বিয়ে হয় ঈশার। এদের কোল জুড়ে আসে কন্যা সন্তান, কিন্তু এর মধ্যে নিউমোনিয়া থেকে জটিল রোগে আক্রান্ত হন ঈশা। চিকিৎসা খরচ বহন করতে না পেরে পরিবার নিয়ে রোববার ঢাকা থেকে মাদারীপুরে সৎমা মিষ্টি বাড়ইয়ের ভাড়া বাসায় যান চিন্ময়। রাতে আত্মহত্যার বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন মিষ্টি বাড়ই। মঙ্গলবার দরজা ভেঙে উদ্ধার করা হয় চিন্ময়, ঈশা ও শিশু সন্তানের মরদেহ। চিন্ময়ের বাড়ি মাদারীপুর আর ঈশার বাড়ি নেত্রকোনায়। মাদারীপুর সদর হাসপাতালে মর্গ থেকে দুপুরে 2 পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 15-16 লাখ টাকা খরচা হয়েছে। খরচা করেও তো জীবিতন নিয়ে আইছে ওখান থেকে। পরে যেমন ওরা 3 জনই ওই ভিতরে আত্মহত্যা করে মারা গেছে। স্ত্রী মরে গেছে, আজকে তো স্বামীও মরে গেছে। মেয়েটারে মারছে না, মেয়েটাকে কারদার রাখো, কেটা পালবে। তাকে চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় এবং চিন্ময় এই বিষয়টি নিয়ে অনেক বিপর্যস্ত ছিলেন মানসিক।
কুমিল্লায় মাদক ব্যবসার ভাগ বাটোয়ারা নিয়ে অন্তর্কন্দলের জেরে এনামুল হক শিশির ওরফে মাহি নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 11 CPC 2 এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বলেন, 13ই মে সকাল 9:30টায় বুড়িচং পৌরসভার মধ্যবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। জহির হিজরার নেতৃত্বে মাহি সহ আরও অনেকে সরকারি একটি জায়গায় বসবাস করতেন। সেখানে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন তারা। সেই ব্যবসার ভাগ বাটোয়ারা নিয়ে হিজরাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জেরে কয়েকজন মাহির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 4 দিন চিকিৎসাধীন থাকার পর 17ই মে মৃত্যু হয় মাহির। এই ঘটনায় নিহতের বাবা কামরুল হক থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সাতক্ষীরা থেকে জহির হিজরা এবং দোলা হিজরাকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে জহির। নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঠিকাদার পলাশ হোসেন আকাশকে বাসা থেকে ডেকে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা SK শাহিনের বিরুদ্ধে। এর প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে 1 ঘণ্টা বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে সড়কের পশ্চিম লামাপাড়া এলাকা অবরোধ করেন তারা। এ সময় সড়কের দুপাশে সৃষ্টি হয় যানজটের। পরে দুপুর 1টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। ভুক্তভোগীর স্ত্রী হালিমা আক্তার বৃষ্টির অভিযোগ, গত 10ই মে রাতে SK শাহিন ফোন করে পলাশকে তার অফিসে ডাকেন। পরে তাকে একটি কক্ষে আটকে অস্ত্র হাতে র্যাবের কাছে সোপর্দ করা হয়। পুলিশের মুক্তি এবং শাহিনের শাস্তির দাবি করেন তারা। নরসিংদীতে 1 মাস 6 দিন কারাভোগ শেষে জামিনে বেরিয়ে আদালতের সঙ্গে জালিয়াতির অভিযোগে নতুন মামলায় গ্রেপ্তার হয়েছেন হারুন মিয়া নামের এক ব্যক্তি। মঙ্গলবার সকালে জেলা কারাগার থেকে জামিনে বের হওয়ার পর তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণে বলা হয়, 2024 সালে রায়পুরা থানায় মানব পাচারের অভিযোগে করা মামলায় গত 12 এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন স্থানীয় মাহমুদনগর এলাকার জামির সেলিম এবং ফাতেমা। এ সময় আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কারা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, সেলিম হিসেবে কারাগারে থাকা ব্যক্তির প্রকৃত পরিচয় ভিন্ন। তার নাম হারুন মিয়া। মূলত অর্থের বিনিময়ে সেলিম মিয়ার পক্ষে প্রক্সি হাজিরা দিতেই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যান তিনি। বিষয়টি আদালতের নজরে আসলে সোমবার মামলার প্রকৃত অভিযুক্ত সেলিম মিয়াকে কারাগারে পাঠানো হয়। হারুনের আজকে জামিন হয়েছে, কিন্তু যেহেতু প্রমাণিত হয়েছে যে সে প্রক্সি দিয়েছে এবং মূল আসামি যে সেলিম, সে আজকে সারেন্ডার দিয়েছে এবং সে জেল হাজতে গেছেন। তো ওনার নামে আবার একটা নিয়মিত মামলা হয়েছে যে হারুনের নামে। প্রকৃতভাবে যারা এটার সাথে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। নারীদের হয়রানি বন্ধে সবাইকে নিয়ে কাজ করতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন। টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স নিরসনে অ্যাডভোকেসি আলোচনায় এই কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় বক্তারা জনসচেতনতা, নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ সহ 7টি বিষয়ে প্রস্তাব করেন। ডিজিটাল প্রযুক্তি নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের সুযোগ সৃষ্টি করলেও এর অপব্যবহার নারীর নিরাপত্তা এবং অধিকার রক্ষায় বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। তাই প্রযুক্তি ব্যবহার করে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলায় গবেষণাভিত্তিক নীতি প্রণয়ন, সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যম ও নীতি নির্ধারকদের সমন্বিত উদ্যোগের প্রস্তাব করেছে মানবাধিকার ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা লাইট হাউস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের NGO ব্যুরো সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, সাবেক উপদেষ্টা রাশেদা চৌধুরী সহ অনেকে। অনেক সোশ্যাল ট্যাবু আমাদের আছে, অনেক ট্রমা আমাদের আছে, আমাদের ডিসস্যাটিসফ্যাকশনের মাত্রা হিউজ। এখন আমাদের এই সবগুলোকে অ্যাড্রেস করতে হবে, সলভ করতে হবে। বর্তমান সরকার খুব প্রো পিপল গভর্নমেন্ট, বড় বড় প্রজেক্ট করার থেকে গভর্নমেন্ট চাইছে যে ছোট ছোট কাজ করে মানুষের জীবনমানকে উন্নত করার জন্য। সো এই জায়গা থেকে ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা এই সাইবার যে যুদ্ধটা চলে, সাইবার যে ক্রাইমগুলো চলে, এইগুলোকে আমরা যেন কম্প্যাক্ট করতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।